দক্ষিণ ভারতের এক গ্রামে হঠাৎ খবর ছড়িয়ে পড়ল অশোককে নাকি ভূতে ধরেছে। পরিবার ভয়ে অস্থির, রাতের ঘুম উধাও। গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল আতঙ্ক, কেউ কাছে যেতেও সাহস করছে না। শেষে এক গুরুজিকে ডাকা হলো ভূত তাড়াতে, কিন্তু গুরুজি এরপর যেটা জানালেন তা শুনে গ্রামবাসীরা অবাক। কিন্তু প্রশ্ন হলো, গ্রামে এত মানুষ থাকতে ভূত কেন শুধু ওই ছেলেটার উপরেই ভর করলো? এর যেটা জানতে হলে দেখতে হবে সম্প্রতি ভাইরাল হওয়া কন্নড় মুভি সু ফ্রম সো। আর তোমরা যদি এই মুভি রিলেটেড কিছু অবাক করা ফ্যাক্টস জানতে চাও তাহলে ভিডিওটা শেষ অবধি দেখো। আজ সকালে মাল্লুর গ্রামের রমেশ আন্নার শাশুড়ি আত্থি গত হয়েছেন। এই খবর দ্রুত গ্রামে ছড়িয়ে পড়লে সবাই একে একে আসতে শুরু করলো। তো এখন নিয়ম অনুযায়ী পরিবারকে আগামী 13 দিন নিয়ম মেনে চলতে হবে। আচ্ছা, গল্পে যাওয়ার আগে কয়েকজনের সাথে পরিচয় করিয়ে দিই। এই ছেলেটার নাম অশোক। এই গ্রামের মেয়ে চিত্রাকে ভালোবাসে, কিন্তু সে মনের কথা বলে উঠতে পারেনি। এই লোকটা হলো রবি আন্না, সহজ সরল মানুষ, লিখতে জানে না, কিন্তু গ্রামের যে কোনো দরকারি কাজে তাকেই প্রাধান্য দেওয়া হয়। বলতে গেলে সবাই ওকে খুব মানে, সম্মান দেয়। কথিত আছে রবি আন্না নাকি একবার একাই 20 জনকে মেরে ধুয়ে দিয়েছিল। এছাড়াও রয়েছে আরও কিছু চরিত্র যাদের একে একে সময় এলে আমি পরিচয় করিয়ে দেব। তো এখন আত্থির শ্রাদ্ধ চলছে, লোকদের খাওয়ানো, নিয়ম রীতি পালন ইত্যাদি। তবে এদের এক রকমের রীতি আছে। মৃত মানুষ ও পূর্বে যারা গত হয়েছেন তাদের উদ্দেশ্যে পাত্রে খাবার সাজিয়ে ঘর খালি করে দেওয়া হয়। পরিবারের মৃত মানুষের আত্মা খাবার গ্রহণ করার কিছুক্ষণ পর সেই খাবার বাড়ির লোকদের গ্রহণ করতে হয়। নিয়ম অনুযায়ী যতক্ষণ এই রিচুয়াল চলবে ততক্ষণ কাউকে ঘরে প্রবেশ করা যাবে না। তবে এর মাঝে বাইরে চলছে আলাদাই ফুর্তি। অশোক চিত্রাকে নিজের ফোন নাম্বার একটা কাগজে লিখে ওর সামনে ফেলে আসে। এরপর তো বন্ধুদের মধ্যে সেই লেভেলের হিরোগিরি চলছে, নাম্বার দিয়েছে বলে কথা। কিছুক্ষণের মধ্যেই ফোন বেজে উঠল। ফোন তো নয়, যেন মনের রেডিও। পকেটে হাত দিতে খেয়াল পড়ল ফোন ঘরের ভিতরে চার্জে বসানো। চিত্রা ফোন করেছে বলে কথা, তাই তর সইল না, এক ছুটে দরজা খুলে ঢুকে পড়ল ভিতরে। তবে ফোন রিসিভ করতে গিয়ে দেখে কাস্টমার কেয়ারের কল। মেজাজটা গেল বিগড়ে। চিত্রার পায়ের কাছে কাগজটা তখনও পড়ে। সে খেয়ালই করেনি অশোক তাকে নাম্বার দিয়ে গেছে। তবে ওর কাণ্ড দেখে সবাই অবাক। এই সময় কেউ ঘরে ঢোকে? রবি আন্না সবার সামনে অশোকের কান গরম করে বলল, যতক্ষণ না রিচুয়াল কমপ্লিট হচ্ছে সবাই আস্তে কথা বলবে। বাপরে, আন্না বলেছে বলে কথা, তাই সবাই চুপ করে গেলে রবি নিজেই গাঁক গাঁক করে গল্প করতে শুরু করলো। অবশেষে 10 মিনিট অতিক্রম হলে বাড়ির লোক ঘরে প্রবেশ করে সেই খাবার গ্রহণ করে। এদিকে কাজ কমপ্লিট, তাই ডাক পড়ল বাগানের দিকে। রবির জন্য এতক্ষণ অপেক্ষা চলছিল। ও না আসলে বোতল খোলা যায় নাকি? একদিকে চলছে ভুরিভোজ, আর একদিকে রবির গল্প। আজকালকার বাচ্চারা কোনো নিয়মই মানে না। ভাবতো, যদি আত্থির আত্মা কোনোভাবে মদনটার ঘাড়ে বসত তাহলে শাটার পার্ট 2 হয়ে যেত। রামুদা জিজ্ঞেস করলো, সেইটা আবার কি? রবি আন্না বলে, এ কি, এটাও জানো না? এটা বলছিলাম, তুমি এই মস্তির ব্যাপারে জানো? এটা মেয়েদের আত্মা, সাদা চুল, লম্বা শাড়ি। চন্দ্র আন্না বলে, এই যে তুমি সেদিন বললে লম্বা চুলা সাদা দাড়ি, আজ অমনি পাল্টে গেল। রবি কটমট করে তাকে ইশারা করে বলল, যা বলছি চুপ করে শোনো। এই বলে মস্তির গল্প শোনালে একজন ভয়ে ফ্যাঁচ ফ্যাঁচ করতে শুরু করলে সবাই ভয় পেয়ে গেলে বুঝতে পারে যে ওর নাকে লঙ্কা ঢুকে গেছে। এইভাবে সেদিনের রাতটা কোনোভাবে কাটল। কিছুদিন পরেই আবার গ্রামে লাগলো উৎসব, কারণ নবীনের বিয়ে। সবাই সকাল থেকে ভিড় জমিয়েছে। ধামু নতুন ড্রেস আয়রন করেছে। এত সহজে এসে ভিড়ের মধ্যে ট্রেকারে অন্তত যাবে না, যদি জামা কুঁচকে যায়। তখনই রবি স্কুটার নিয়ে আসলে সুযোগ পেয়ে ধামু গাড়িতে উঠে বসলে সতীশ ওকে পিছন থেকে জড়িয়ে ধরে স্কুটারে চাপল। ধামুর তো মুখ চুন। অনুষ্ঠান চলল জমজমাট। তবে গ্রামের অর্ধেক লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। কি ব্যাপার? রবি গাড়ি থেকে নামতেই মদের দোকান দেখে বলে, আরে ওদের পাবে কি করে, সব তো ওইদিকে ভিড় করেছে। রবি আন্না যা বলেছে একদম সত্যি। এদিকে দোকানের পিছনে অশোক বন্ধুদের সাথে বিয়ার টানছে, আর চলছে রবি আন্নাকে নিয়ে গল্প। তার এত পাওয়ার শুনে অশোকের মনে খুব ইচ্ছে জাগে, একদিন সুযোগ পেলে সে ঠিকই রবি আন্নার মাথায় টুস্কি মেরে দেখবে সত্যি ওর এত পাওয়ার আছে কিনা। এইসব করে বিয়ের মণ্ডপে ঢুকলে রবি আন্নার সাথে সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু আসল মজা রাতে। সন্ধ্যা নামতেই আসলো বাড়ির জামাই, নাম বাবা। হ্যাঁ, এখানে জামাইকে বাবা বলে ডাকে। প্রত্যেক গ্রুপে দেখবে এমন একজন থাকে যে পিকনিক বা যে কোনো অনুষ্ঠানে সবার আগে আসবে বললেও পৌঁছয় সব কাজ হয়ে যাওয়ার পর।
এই বাবা হলো সেই লোক, বিয়ের সব কাজ মিটে যাওয়ার পর সে এসছে লাল জল খেতে, তাই জল ছাড়া মাল কঁত কঁত করে গলায় ঢাললো আর চাটের জায়গায় ছিঁড়ে নিল গাছের পাতা। এদিকে অশোকদের মধ্যে তখন চলছে দুষ্টু আমেরিকার আদান প্রদান, কার কালেকশন কত ভালো এই নিয়ে বিশাল তর্ক। কিন্তু বাবা রয়েছে অন্য দুনিয়ায়। একের পর এক গ্লাস শেষ করার পর পড়ে রইল জঙ্গলের ধারে, সবাই যেখানে এঁঠো প্লেট ফেলছে। এরপর চলল সেই লেভেলের নাচন কোদন। অতঃপর সময় এলো বাড়ি ফেরার। হঠাৎ রবির কল এলে তড়িঘড়ি করে যেতে গিয়ে স্কুটার রকেটের মতো ঢুকিয়ে দিল জঙ্গলে। কাউকে বুঝতে দিলে চলবে না যে তার নেশা হয়েছে, তাই স্মার্টলি বলল, আরে স্কুটারটা সাইড করছিলাম। এরপর সবাই দৌড় দিল চিত্রার বাড়ি। ওইখানে একটা গ্যাঞ্জাম হয়েছে। চিত্রা যখন স্নানে গেছিল কে নাকি বাথরুমের জানলা দিয়ে উঁকি ঝুঁকি মেরেছে, এই নিয়ে বিশাল বাওয়াল। কিন্তু তখন চিত্রার জায়গায় বাথরুমে ছিল ঠাকুমা। রবি জিজ্ঞেস করে, আম্মা তুমি দেখেছো কে ছিল? আম্মা বলে, ঠিক আছে, পরের বার বাথরুমে চশমা পরে ঢুকবো কেমন? রবি লজ্জায় চলে গেল বাথরুমের জানলা দেখতে। ফেলুদার মতো গোয়েন্দাগিরি করে বলল, পুলিশকে খবর দে, দেওয়ালের ফিঙ্গারপ্রিন্ট দেখে বলে দেবে কে ছিল। তখনই একজন পাকামি করে দেওয়ালে হাত দিয়ে পুরো ঘটনা বোঝাতে গেলে রবি আন্না বলল, ভালোই করেছিস, এবার তোর ফিঙ্গারপ্রিন্টও পেয়ে যাবে। এ তো আজব কালেকশন। সতীশ নেশায় টলতে টলতে এসে বলে, আম্মা চিন্তা করো না, রবি সব দেখে নিচ্ছে, তুমি এখন যত খুশি বাথরুমে স্নান করো। এইটা শুনেই আম্মা চেঁচিয়ে ওঠে, এই হারামজাদা কি বলছিস? তখন রবি সামলে সতীশকে বলল, কাল ওর নাম করে চেনা থানায় গিয়ে কথা বলে আসতে, কারণ রবিকে কাল পাশের গ্রামে যাওয়া লাগবে, কারণ বিয়ের প্রপোজাল এসছে, মানা করতে হবে। রবি নাকি সারা জীবন চিরকুমার সংঘে নাম লিখিয়েছে। পরের দিন গ্রামে উঠল অন্য খবর। ধামু বিড়ি কিনতে গিয়ে শুনল কাল রাতে অশোককে নাকি ভূতে ধরেছে। মোটামুটি যে যা পারছে আলাদাভাবে গল্প শুনিয়ে চলেছে। কেউ বলে ভূত ধরার আগে ও আমার কাছে বিড়ি চেয়েছে, কেউ বলে ভূত ধরার আগে নাকি অশোক বলছিল, চ আমার সাথে দুষ্টু আমেরিকায় চ। ততক্ষণে বাইরে সকলের গুঞ্জন শুনে ঘুম ভাঙতেই আয়নায় দেখে অশোকের গোটা মুখে সিঁদুর হলুদ লেপে দিয়েছে ভূত তাড়ানোর জন্য। তাই মনে করতে থাকে কাল রাতে হয়েছিলটা কি। এরই সাথে ঘটনা ফিরে যায় কাল রাতে এবং আমরা জানতে পারি অশোক বাড়ি ফেরার পথে চিত্রাকে বাথরুমে ঢুকতে দেখে উঁকি মেরেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আম্মাকে দেখে দৌড় দেয়। ততক্ষণে রবি আন্না দলবল নিয়ে আসলে তাদের থেকে ফিঙ্গারপ্রিন্টের কথা শুনে ওরা চলে যাওয়ার পর অশোক জল ন্যাকড়া নিয়ে দেওয়াল ধুতে উঠেছিল, আর তখনই কারোর চোখে পড়তেই দে দূর। একটা সময় কিন্তু অশোককে প্রায় ধরা সম্ভবই হতো না, কিন্তু ওদের এলাকার ডগেশ ভাইদের জন্য ধরা পড়ল। এইবার কি হবে? লজ্জায় তো মুখ দেখানো যাবে না। তখনই চন্দ্র আন্না বলে, এরে এই তো কই মাছের মতন ঝটকাচ্ছে, ভূতে ধরেছে নাকি? এইটা শুনতে অশোকের মাথায় চটাক করে বুদ্ধি জাগে, আর সে এমন ভান করতে থাকে যেন ওর উপর সত্যি ভূতে ভর করেছে। তখন অশোক অজ্ঞান হওয়ার নাটক করলে দুজন তুলে বাড়ি দিয়ে আসে। সকালে গ্রামের এক বুড়িকে ডাকা হলো, সে নাকি ভূত বাঁধা নামাতে পারে। বেচারা ঠাকুমা ওর সিঁদুর মাখা মুখ দেখে ভয় চিৎকার করে বাইরে এসে বলে, আরে একে দুটো ভূত ধরেছে, এমন জিনিস তো আমি জন্মে দেখিনি। এই বলে অজ্ঞান। অশোক চোখ মুখ ধুয়ে ভাবছে, এই তো আচ্ছা ঝামেলা, একে এই কাল ভরপেট ড্রিঙ্কস করেছে, তাই সকালে মাথা জ্যাম হয়ে আছে, খিদেও পাচ্ছে। এদিকে ওকে দেখে সবাই দৌড়াদৌড়ি করতেই ব্যস্ত। চন্দ্র আন্না তো বাইরে এসে বলেই দিয়েছে ওর মুখ থেকে নাকি সিঁদুর নিজে থেকেই মুছে গেছে, তাই ভয় আরো বাড়ল। কেউ ওর মুখে সিঁদুর হলুদ লাগাতে চাইছে না, জোর করলেই বলছে, এগুলো তো স্নান না করে লাগাতে নেই, আর আমি তো দুদিন স্নানই করিনি, না হলে দিয়েই দিতাম। অতঃপর সিদ্ধান্ত নেওয়া হলো পণ্ডিতকে ডাকবে, কিন্তু যে পণ্ডিত ভূত তাড়াতো সে অনেক আগেই মারা গেছে, তাই পণ্ডিতের ছেলে প্রসাদকে ডাকা হবে। কিন্তু প্রবলেম হলো ওর ছেলে এইসব কিছুই জানে না, রঙের কাজ করে অশোকের সাথে, তবুও জোর করে টেনে আনলো। মন্ত্র ভুল ভাল পড়ে চলেছে, কুড়ু কুড়ু চুকু চুকু এইসব শুনে চন্দ্র বলে, এই এটা নতুন মন্ত্র নাকি? অবশেষে কোনো রকমে হোমযজ্ঞ করে যখন অশোকের দরজায় টোকা দিল, ওকে দেখে অশোক দরজা বন্ধ করে এমন বিচ্ছিরিভাবে হাসতে থাকে যেটা শুনে সবাই বাইরে ভয় পেয়ে যায়। অশোক এইখানেই থামলো না। যখন বাইরে থেকে জিজ্ঞেস করলো ওর ভিতরে কার আত্মা রয়েছে, তখন অশোক মজা নেওয়ার জন্য বলে, মামা আমি কল্পনা। এই শুনে সবাই ভয়ে দৌড়ে পালালে ভুল নাম শোনার কারণে কল্পনা থেকে সেটা পাল্টে হয়ে যায় সুলোচনা। মামা সাহস দেখিয়ে প্রসাদকে বলে, এ ভাই ওকে জিজ্ঞেস করো না কে এই সুলোচনা, সে কোথায় থাকে? তখনই অশোক দরজা খুলে যেদিকে ইচ্ছে একটা আঙুল দেখিয়ে দেয়।
এবার বিষয়টা হলো, ও যেদিকে আঙুল তুলেছে কাকতালীয়ভাবে ওই দিকে সোমেশ্বরা নামে একটা দৈবস্থান আছে, যেখানে পরিবারের লোক মৃত্যুর পর বাকি রিচুয়াল কমপ্লিট করে। তাই তারা এইটা ভেবে নেয় যে সুলোচনা ওইখান থেকেই এসেছে। সুলোচনা ফ্রম সোমেশ্বরা, সু ফ্রম সো। এরপর রাতে ডেকে আনা হলো রবিয়ান্নাকে। বাড়ির লোক ভয়ে বলছে অশোক নাকি গরুর মতো গিলছে, চোখ নাকি বড় হয়ে মার্বেল হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। রবি শুনে বলে ঠিক আছে, আমি সকাল হলে দেখছি। তখনই ওর চামচা সতীশ বলে, আরে রবিয়ান্না কাল নয়, আজই সব ঠিক করে দেবে, চাপো চাপো। ব্যাস, গেল ফেঁসে। রবি দরজায় টোকা মারায় অশোক বেরিয়ে আসলে সবাই ভয় পেয়ে যে যার মতো দৌড়ে পালায়। অশোক চুপচাপ সোফায় বসলে রবি জিজ্ঞেস করে, এই তোমার কি দরকার? এইভাবে আমাদের ছেলেকে বিরক্ত করছো কেন? অশোকের তখনই মনে পড়ে যে রবিয়ান্নাকে কেউ মারতে সাহস পায় না, এই সুযোগ হাতছাড়া করা যায় নাকি? অমনি হাত ঘুরিয়ে ফটাস করে দিল এক থাবড়া। সর্বনাশ, আন্নার গায়ে হাত। পরের দিন চন্দ্র বিড়ি আনতে গেলে দেখা হয় ভীম দাদুর সাথে। প্রতিদিন এইখানেই আড্ডা দেয়, চোখে দেখতে পায় না। স্কুটারের আওয়াজ শুনে দাদু বলে, কি নান্টু নাকি? এই তুমি আর এক রবি, এদের কাছেই তো স্কুটার আছে, তাই তোমরা এলে বুঝতে পারি। তা বাবা, শুনলাম রবি নাকি কাল কোন মেয়ের কাছে থাবড়া খেয়েছে। কি কাণ্ড বলো তো! ঠিক সময় বিয়ে না করলে এই হয়, বুঝলে? বলি, ও নান্টু, তোমার সন্টু কেমন আছে? এইটা শুনতে রবিয়ান্না সিগারেট ফেলে লজ্জায় পালিয়ে যায়। বেলায় মামা অশোকের ব্যাপার নিয়ে সভা ডাকল। চন্দ্র মুখ চেপে বলে, দেখবি এক্ষুনি বলবে 1985-তে এই সভা গঠন হয়েছিল। তখনই মামা বলে, গ্রামে এইরকম দুর্যোগ আটকাতে 1985 সালে প্রথম সভা গঠন করা হয়। এবার এইটা শুনতে চন্দ্র খ্যাক খ্যাক করে হাসতে শুরু করলো। তো যাই হোক, এইসব ফালতু কথার মাঝে রবি এসে জানায় শহর থেকে সে নিজে একজন নাম করা গুরুজি আনবে। সে টিভিতে মোটামুটি সেই লেভেলের ফেমাস। যতই হোক, এটা আর অশোক অব্দি সীমিত নেই। রবির সম্মান নিয়ে ছেলে খেলা হবে এমনটা তো সম্ভব নয়। তাই যেমন বলা তেমন কাজ। পরের দিন রবি গ্রামে আনলো করুণাকর গুরুজিকে। ফুল মালা নিয়ে দৌড়াদৌড়ি, এলাহি ব্যাপার। গুরুজি অশোককে অবশেষে সামনে বসিয়ে তন্ত্রমন্ত্র শুরু করলে তখনই চিত্রার সাথে ওর আম্মাকে আসতে দেখে অশোক পড়ে যায় চাপে। কারণ আম্মা যদি ওকে চিনে ফেলে তাহলে তো কেস জন্ডিস। তাই অশোক ভয় ঘরে পালায়। গুরুজি অনেকক্ষণ পর চোখ খুলে দেখে যে ও নেই। তখন বলে, বুঝলে বৎস, এই হচ্ছে আমার পাওয়ার। ভূত সামনে থাকতে না পেরে সোজা ঘরে পালিয়েছে। তবে আমি যেটুকু বুঝলাম, সুলোচনা পরলোক যেতে কি ভুল করে রাস্তা হারিয়ে অশোকের উপর ভর করেছে। তাই ওকে নিজের ঠিকানায় পাঠানোর 3টে স্টেপ আছে। প্রথম, কাদায় এক ধরনের গুল্ম জাতীয় গাছ হয়, সেটা শিকড়ের কাদা জল মাখিয়ে ওকে খাওয়াতে হবে। এতে ও বমি করলে সুলোচনা ওর শরীর ছেড়ে দেবে। যদি এতেও না হয়, তাহলে গ্রামের শেষ প্রান্ত থেকে 3 কিলো ওজনের 3টে পবিত্র পাথর আনতে হবে। ওর সাথে সুতোয় আংটা বেঁধে অশোকের পিছনে গুঁজে টাঙিয়ে দিলে সুলোচনা বেরিয়ে যাবে। এবার এরপরও যদি না যায়, তাহলে সোমেশ্বরা মন্দিরে গিয়ে জ্বলন্ত কয়লার উপর ওকে জামা প্যান্ট ছাড়া হালকা করে রগড়ে দেবে। ব্যাস, এইসব শুনে অশোক পড়ে যায় খুব চাপে। অতঃপর সেই মতো পরের দিন সকাল থেকে চলল ট্রিটমেন্ট। অশোক পড়েছে মহা জ্বালায়। তাই এইসব থেকে বাঁচতে সে ভয়ে বাড়িতে পুজো করতে শুরু করে, যাতে সবাই ভাবে সুলোচনা ওকে ছেড়ে দিয়ে চলে গেছে। এরপর তো গুরুজির জয় জয়কার। অবশেষে তিনি সসম্মানে গ্রাম ছাড়লেন। কিন্তু এরপর থেকে শুরু হলো অন্য এক ঝামেলা। অশোক রঙের কাজে জয়েন করলেও সবাই ওকে ভয় পাচ্ছিল। আর সেই দিনে রবিকে দেখে অশোক খ্যাক খ্যাক করে হাসতে থাকলে ওকে দেখে বন্ধুটা ভয় পালিয়ে যায়। এরপর একদিন আবার গোয়ালার বাড়ি দুধ আনতে গেলে তখনই একটা গরু মরে যাওয়ায় সন্দেহ যায় ওর উপর। মোট কথা, এখন থেকে যে কোনো ছোটখাটো গ্রামে অঘটন ঘটলে সবাই ভাবছিল এটা অশোকের জন্যই হচ্ছে। গ্রামে ছড়িয়ে পড়ল যে সুলোচনা এখনো অশোককে ছাড়েনি। তাই আবার ডাকা হলো গুরুজিকে। ওনাকে দেখে অশোক হলুদ সিঁদুর পরে বউ সেজে বলে, দেখুন, আমি একদম ঠিক আছি। কিন্তু এতে বিপদ বাড়ল। গুরুজি বলে, জীবনে এত আত্মা দেখেছি, কিন্তু অ্যাক্টিং আত্মা প্রথম দেখলাম। এ কে রে ভাই, কি বলছে এসব? অশোকের কথা অবশ্য মুখেই রয়ে গেল। গুরুজি চেঁচিয়ে বলল, আজ এই সকল গ্রামবাসীর সামনে কথা দিলাম, সুলোচনাকে তাড়াতে না পারলে এই গ্রাম ছেড়ে যাব না। তাই রবিকে আদেশ দিল সোমেশ্বরাতে গিয়ে সুলোচনার ব্যাপারে খবর নিয়ে আসতে। সেই মতো সভা ডাকলে নবীন বলল যে ওর সোমেশ্বরাতে চেনা একজন লোক আছে। তাই রবি কয়েকজনকে নিয়ে বেরিয়ে পড়ল সুলোচনার খবর জোগাড় করতে। এইবার হাস্যকর বিষয় হলো যে নবীনের সেই চেনা লোক হলো বাবা। সে নাকি সুলোচনা নামের একজনকে চেনে।
সেই মতো ওদের বাড়িতে নিয়ে গেলে রবি কেমন অপ্রস্তুত হয়ে পড়ল। বাবা ডাকাডাকি করতেই একজন শান্তশিষ্ট মহিলা ভানু বেরিয়ে আসে। জানতে পারা গেল এই মহিলার মায়ের নাম ছিল সুলোচনা, তবে উনি 5 বছর আগেই গত হয়েছেন। রবির মুখে কেমন যেন কুলু পেটেছে, কিছু না বলে হঠাৎ বেরিয়ে যায়। গ্রামে ফিরে গুরুজিকে জানালে সে বলে, বৎস, তোমরা ঠিক জায়গায় গেছো, এই মহিলার আত্মাই অশোককে ধরেছে। তখন বাকিরা বলে, পণ্ডিতজি কি আশ্চর্যের বিষয় জানেন, রবি আর না ওখানে একটাও কথা বলেনি। গুরুজি এটা শোনা মাত্রই রবিকে জিজ্ঞেস করলে একটা সিক্রেট জানতে পারে। আজ থেকে 15 বছর আগে রবি ওই বাড়িতে নিজের বিয়ের জন্য সম্বন্ধ দেখতে গেছিল। ভানু বিয়েতে রাজি থাকলেও রবির বাবার অমত ছিল, কারণ ভানু তখন মোটা ছিল। এরপর থেকে দুজনের কারোর বিয়েও হয়নি। গুরুজি এটা শোনা মাত্রই চোখ মুখ কুঁচকে দিলে রবি বলে, আহা, আমি তখন রোগা ছিলাম, বুঝুন তো একটু। তবে ভাগ্যের কি অদ্ভুত পরিহাস, এখন দুজনের শরীর সম্পূর্ণ উল্টো। গুরুজি এটা শুনে বলে, আমার মনে হয় ওর মা তোমায় শাস্তি দেবে বলে ফিরে এসেছে। রবি কি বলবে ভেবে না পেলে গুরুজি মামাকে আদেশ দেয় ভানুকে নিয়ে আসার। পরের দিন সেই মতো পুরো ঘটনা জানিয়ে আনা হলো ভানু ও ভানুর কাকা চিকাপ্পাকে। সে অশোকের সাথে দেখা করলে অশোক ওকে সত্যিটা বলতে যেতেই ভানু ওর পা জড়িয়ে ধরে। ওর সত্যি মনে হয় অশোকের মধ্যে ওর মা আছে। এইটা দেখে চিকাপ্পা ভীষণ রেগে যা নয় তাই বলতে থাকে, কারণ চিকাপ্পা ওকে পছন্দ করে না, সব সময় নিজের স্বার্থে ব্যবহার করে। চিকাপ্পা জানিয়ে দেয় আজকেই শেষ, এরপর সে ভানুকে আর নিয়ে আসবে না, এই বলে ওকে নিয়ে চলে যায়। বেলায় অশোকের বাড়ির লোক মন্দিরে বেরিয়ে গেলে ও সিদ্ধান্ত নেয় এই সত্যিটা কাউকে বলতেই হবে। কিন্তু দরজা লক করে সবাই চলে গেছে, তাই রান্নাঘরের টালি সরিয়ে অশোক বেরিয়ে পড়ে গ্রামে। তবে ওকে দেখা মাত্রই সবাই ভয়ে দৌড়াদৌড়ি করতে শুরু করে। অবশেষে উপায় না থাকায় প্রসাদের সাথে দেখা করে বলে, ভাই দেখ, আমার যা পরিস্থিতি সেটা বাড়িতে কাউকে বলার মতো নয়, তুই তো আমার একমাত্র ভরসা। এই বলে সেদিন রাতের ঘটনা A to Z ওকে জানায়। কিন্তু এইটা জানিয়ে আবার উল্টে বলেও দিল, ভাই যেটা বললাম তুই যদি ভুলেও কাউকে বলিস না, বিশ্বাস কর টুটি ধরে মটকে দেবো। এই কথা শুনে প্রসাদের তো সব ভিজে যায়। অশোক এরপর খিদের জ্বালায় সাইকেল নিয়ে দোকানে আসতেই ওকে দেখে লুঙ্গি তুলে সব দৌড়, আর দোকানের মালিক পালাতে না পেরে ইউটিউবে মন্ত্র চালিয়ে কাঁপতে থাকে। সারাদিনের এইসব কাণ্ডের পর অশোক ঠিক করলো রাতে কিছু একটা করতেই হবে, তাই চিটুকে ঘুম থেকে তুলতে গেলে সেও চিৎকার করতে শুরু করলো। অশোক অবাক হয়ে ভাবে, বিয়ের দিন যার থেকে 250টা ভিডিও নিল সে নাকি আজ ওকে দেখে ভয় পাচ্ছে। তো কি করবে, সেখান থেকে চন্দ্রর বাড়িতে গেলেও একই দশা, বাইরে সবার প্রাণ ওষ্ঠাগত আর বাড়িতেও সবার এক অবস্থা। তাই পরের দিন সকালে আবারও ডাক পড়ল গুরুজির, কিন্তু আজ গুরুজি নিজেও কাঁদছে। সে ওর সিনিয়রকে ফোন করে বলে, দাদা আমি যাই করছি কিচ্ছু কাজ করছে না গো, আপনার দেওয়া হলুদ ওর গায়ে লাগিয়েছিলাম, কিন্তু উল্টে এখন আমার পিছন হলুদ হয়ে গেছে। তখনই চিটুর মা এসে চিৎকার করে বলে, অশোকের জন্য চিটু জ্বরে বেহুঁশ হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। ওর ছেলে যদি কিছু হয় তাহলে কাউকে ছাড়বে না, সাথে গুরুজিকেও পুলিশে দেবে। এই নিয়ে সবার মধ্যে লাগলো ঝামেলা। গুরুজি কেঁদে বলে, আমার কি দোষ, সুলোচনার অন্য মতলব আছে। এই বলে আর চোখে রবির দিকে তাকায়। ধীরে ধীরে ঝগড়া বাড়তে থাকলে বিরক্ত হয়ে অবশেষে অশোক বাইরে এসে হুঙ্কার দিতেই সবাই ভয়ে লুঙ্গি তুলে তিরিং করে লাফ দিয়ে যে যেদিকে পারল পালায়। শেষে গুরুজি নিজের সম্মান বাঁচাতে কঞ্চি দিয়ে পটাপট মারতে মারতে অশোককে ঘরে ঢোকায়। কিন্তু অনেক মারের পর না থামলে অশোক রেগে কঞ্চি কেড়ে গুরুজিকে উল্টে এমন এমন জায়গায় মেরে লাল করে যে চাইলেও কাউকে দেখাতে পারে না। এদিকে গ্রামের লোকেরা ভাবে সত্যি গুরুজি খুব সাহসী, তাই অনেক কষ্টে কান্না থামিয়ে গলা চড়িয়ে বলল, প্লিজ ওর মেয়ে ভানুকে আনো, ওকে খুব দরকার, না হলে আমার পক্ষে দাঁড়ানো দুষ্কর হয়ে যাবে। তো এখন যেমন করেই হোক ভানুকে আনতে হবে। কিন্তু যতটা সহজ ভেবেছিল ততটা নয়, কারণ ভানুর কাকা চিকাপ্পা এবং ওর 2 বন্ধু দয়া আর গোপাল শুরু করলো ঝামেলা। তাই ঠিক করলো যে রবি ভানুকে আনার দায়িত্ব নেবে। কিন্তু রবি বাহানা দিয়ে বলে তার পক্ষে এইসব করা সম্ভব নয়, বরং বাবাকে দায়িত্ব দেওয়া হোক। মানে আর কাউকে পেল না, শেষে বাবা। অবশেষে বাবা নিয়ে এলো ভানুকে। গুরুজি ভানুকে একান্তে এনে কাঁদো কাঁদো হয়ে বলল, দেখো দিদি, তুমি আমার সম্মান বাঁচাতে পারবে, এদের চক্করে আমি গ্রামে আটকে পড়েছি। সকালে টিভি শো যেটা করতাম সেটাও হাত থেকে চলে গেছে। তুমি যেমন করে হোক তোমার মাকে বলো ওর শরীর ছাড়তে, না হলে আমার শরীরে এবার এমন এমন জায়গা লাল হবে শেষে ডাক্তারকেও দেখাতে পারবো না। অবশেষে ভানুর দয়া হলে সে যায় অশোকের সাথে দেখা করতে। অশোক ওকে দেখা মাত্রই পরিষ্কার বলে, দেখো
আমি একদম ঠিক আছে, আমায় কেউ ভর করেনি। কিন্তু ভানু ওকে থামিয়ে বলে, লোকে যাই বলুক, সে অনুভব করতে পারছে মা এইখানেই তার আশেপাশে আছে। ভানু এরপরও জীবনের শত কষ্টের কথা জানায়। মা মারা যাওয়ার পর তার নিজের বলতে কেউ নেই। চিকাপ্পা ওদের বাড়ির সব নারকেল বিক্রি করে 1 পয়সাও দেয় না। এসব শোনার পর অশোকের খুব মায়া হয়। এরপর যখন ভানুর বাড়ি যাওয়ার সময় হলো, দেখে বাবা নেশা করে উল্টে পড়ে আছে। তাই উপায় না থাকায় রবিকে দায়িত্ব দেওয়া হয় ভানুকে বাড়ি দিয়ে আসার। রবি গুরুজিকে সাইডে এনে বলে, আপনি বলে দিন, আমি যেতে পারবো না। কিন্তু গুরুজি হঠাৎ সবার সামনে এসে বলে, এই রবি আন্না বলেছে ওকে দিয়ে আসবে। ব্যাস, এরপর আর কি হবে? তাই নিজের সম্মান বাঁচাতে না চাইতেও রবিকে যেতে হলো। এইভাবেই চলে প্রতিদিন যাওয়া আসা। একটু একটু করে কাটতে থাকলো জড়তা। দুজন আজও মনে রেখেছে তাদের প্রথম বিয়ের সম্বন্ধ দেখতে আসা। যতদিন যায় অশোকের মধ্যেও আসে পরিবর্তন। ফোন থেকে ডিলিট করে দেয় 250টা ভিডিও। দিনের পর দিন যায়, পরিবর্তন আসে প্রতিটা মানুষের মধ্যে, বাদ পড়ল না গুরুজিও। এখন স্কুটারের হর্ন বাজলেই আয়নার সামনে চুলটা অল্প করে ঠিক করতে ছুটে যায় ভানু। রবিও শিখেছে জামা চয়েস করে পরতে। মানা কোনোদিনই করতে শেখেনি, তবে এখন ওর সাথে বেড়েছে দায়িত্ব। সেদিন রাতে অশোকদের সবাই শুয়েছে চন্দ্রদের বাড়ি। আচমকা মাঝরাতে দরজায় কড়া নাড়ল ভানু। অশোককে দেখে কেঁদে জড়িয়ে ধরল। মানুষটাকে দেখে মায়া লাগে অশোকের। শোনালো দুঃখের কাহিনী। মা তখনও বেঁচে। ছোট থেকে চিকাপ্পা ভানু সুযোগ নেওয়ার চেষ্টা করত। স্নানের সময় লুকিয়ে দেখা, সেটা আবার বন্ধুদের বলে মজা নিত। কাকার নিজেরও মেয়ে আছে, তারপরেও এরকম। আজ মায়ের মৃত্যুর পর বিষয়টা লাগাম ছাড়া হতে চলেছিল। কোনো মতে আজ প্রাণ বাঁচিয়ে পালাতে গেলে হঠাৎ মাকে দেখতে পায় ভানু। তাই অশোকের কাছে ছুটে আসা। কথাগুলো শুনে অশোকের মাথা হেঁট হয়ে যায়। মনে পড়ে সেদিন রাতে চিত্রাকে বাথরুমে লুকিয়ে দেখার কথা। বিষয়টা তখনও মজা হিসেবে নিলেও এই জিনিসগুলো একটা মেয়ের জীবনে কতটা বেদনাদায়ক সেটা যার সাথে ঘটে সেই বোঝে। সব জানার পর অশোক নিজে দায়িত্ব নেয় ওকে বাড়ি পৌঁছে দেওয়ার। প্রথমে গেল চন্দ্রর বাড়ি স্কুটার চাইতে। সে দরজায় আওয়াজ শুনেই ভয়ে শুঁয়োপোকার মতো খাটের তলায় ঢুকে যাওয়ার মতো অবস্থা। তাই দরজা না খুললে অশোক যায় রবির বাড়ি। এই প্রথম হয়তো রবি আন্না ভয় পেল, তাই মুখের উপর দরজা লাগিয়ে দিলে অশোক বলে, ভানুকে বাড়ি ছাড়তে যাব, গাড়িটা দরকার। তখন রবি জানলা দিয়ে ছুঁড়ে দেয় গাড়ির চাবি। অবশেষে বাড়ি পৌঁছলে ভানু বলে, অশোক, তুমি কদিন কপালে পবিত্র টিপটা লাগিও না। আমি মায়ের সাথে একটু কথা বলতে চাই, কারণ মা আমার সাথে থাকলে কেউ আমার ক্ষতি করতে পারবে না। এরপর থেকে অশোক এক অদ্ভুত দ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। চলতে থাকে হাজারো প্রশ্ন। তবে সকাল থেকেই গুরুজির পিছনে লেগেছে আগুন। মামলা কিছুতেই সলভ হচ্ছে না, তাই বাড়িও যেতে পারছে না। অতঃপর সিনিয়রকে বলে, আপনি এসে আমায় বাঁচান, বাচ্চাগুলো পর্যন্ত টুসকি মারার ভয় দেখাচ্ছে। সিনিয়র তখন আশ্বাস দিয়ে ফোন রাখলে আচমকা শোনা গেল অশোক ঘর থেকে দুম দাম আওয়াজ করছে। সবাই রেডি বেগতিক দেখলে পালানোর জন্য। অশোককে হালকা দেখতে পেলেই লুঙ্গি কোটাচ্ছে। এদিকে অশোকের কানে বাজছে কাল রাতের ভানুর কথা। আজ মা থাকলে কেউ আমার ঘরে ঢুকতে সাহস পেত না, গায়ে হাত দেওয়া তো দূরের কথা। এরপর সবাই দেখতে পেল এক ভয়ঙ্কর দৃশ্য। পায়ে নুপুর, 2 হাতে চুড়ি, দাঁতের শাড়ি, কপালে লাল রক্তজবা টিপ পরে ঘর থেকে বেরিয়ে আসলো অশোক ওরফে সুলোচনা। ওকে দেখতেই গুরুজি সমেত সবাই লুঙ্গি তুলে দৌড়, কারোর তো আবার লুঙ্গি খুলেই গেল। রবির স্কুটার নিয়ে অশোক চলল ভানুর বাড়ি। চায়ের দোকানে দাঁড়িয়ে সবাই এই দৃশ্য দেখার পর পরিত্রাহী অবস্থা। রবি আন্না কিছু একটা আন্দাজ করে অশোকের পিছু নিলে বাকিরাও সাহস করে ছুটে চলল। আজ ভয়ঙ্কর কিছু একটা হতে চলেছে। এদিকে চিকাপ্পার বউ তখনও ওকে যা নয় তাই বলে যাচ্ছে। আচমকা সে অশোককে আসতে দেখে কোমরে আঁচল বেঁধে দে দৌড়। চিকাপ্পা তখনও নেশা করে পড়ে আছে বাড়িতে। অশোক ঘরে ঢুকেই শুরু করলো বেধড়ক মার। চিৎকার করে একবার জিজ্ঞেস করার চেষ্টা করলো, কে তুই? তখনই গলায় পা তুলে উত্তর আসলো, সুলোচনা। চলল থাপ্পড়ের পর থাপ্পড়। তার মেয়ের সাথে এরকম অভদ্রতামি করার সাহস হয় কি করে? বলেই নারকেল দিয়ে দিল মাথা ফাটিয়ে। ততক্ষণে বাড়ির বাইরে 2 গ্রাম থেকে ভিড় জমে গেছে। চিকাপ্পার গুন্ডা বন্ধুরা মানে দয়া আর গোপাল এসে পড়েছে। তখনই ভানুর হাত ধরে অশোককে বেরিয়ে আসতে দেখে সবাই থমকে দাঁড়ায়। গোপাল এই অবস্থা দেখে অশোককে শুরু করলো মারতে, একের পর এক লাথি। বেগতিক দেখে রবি এগিয়ে যায় মিউচুয়াল কথা বলে ওদের থামাতে।
কিন্তু হাতাহাতির মাঝে একজন ভানুকে চড় মারতে রবি যায় মাথা চটকে। বলল, ভানু কো হাত লাগানে সে পেহলে রবি সে বাত কর। মাল্লুর গ্রামে সবার মুখে একটা গল্প শোনা যেত। রবি আন্না নাকি একবার একাই 20 জনকে পিটিয়েছিল। আজ গোটা গ্রাম সেই ঘটনার পুনরাবৃত্তি দেখল। এরপর অশোক, রবি আর পুরো মাল্লুর গ্রামের লোক ঝাঁপিয়ে পড়ল ওদের মারতে। একদিন যে গ্রাম কারোর কিছু হলে এগিয়ে আসতো না, আজ রবির গায়ে হাত উঠেছে দেখে সমস্ত ভয়ে এক পলকে হারিয়ে যায়। অবশেষে ভানুর মুখের দিকে তাকিয়ে রবি সবাইকে থামিয়ে বলে তারা ভানুকে তখনই বাড়ি আসতে দেবে যখন ওর কাকা নিজে শুধরবে, না হলে এই রবি নিজে আবার ভানুর জন্য রুখে দাঁড়াবে। এরপর অশোক ভানুর হাত ধরে ফিরে আসে গ্রামে। অশোক বলে, গুরুজি, আমার মেয়ে আজ থেকে এই গ্রামেই থাকবে। সবাই এতে রাজি হলো, কিন্তু সে থাকবে কোথায়? এক হতে পারে যদি কেউ ওকে বিয়ে করে। এই নিয়ে চলল কথা, কে করবে বিয়ে। শেষে ঠিক হলো সঞ্জীব ওকে বিয়ে করবে। কিন্তু এটা শুনতে কাতর দৃষ্টিতে ভানু রবির দিকে তাকায়। তার নীরবতা যেন চিৎকার করে কিছু বলতে চাইছে। মামা রবিকে গিয়ে বলে, তুমি শুধু সবার সামনে বলে দাও যে সঞ্জীব ওকে বিয়ে করবে। মজার বিষয়, এতদিন রবির কাঁধে বন্দুক রেখে মামা চালাতো, কিন্তু আজ সেটা শোধ তুলল রবি। সবার সামনে গিয়ে বলে, আজ এইখানে উপস্থিত গ্রামবাসী এবং সুলোচনা দেবীকে সাক্ষী রেখে বলছি, যদি ভানু রাজি হয় তাহলে আমি ওকে বিয়ে করব। এইটা শুনে মামা পকা তার বাকি গ্রামবাসী আনন্দে অবাক। সাথে ভানু ঘাড় নাড়িয়ে সম্মতি দিলে আনন্দে সেজে উঠল গোটা গ্রাম। অবশেষে এতদিনের দুঃখ, কষ্ট, বিচ্ছেদ কাটিয়ে এক হলো দুটো সুন্দর মানুষ। এর পরের দিনেই চারিদিকে ছড়িয়ে পড়ল খবর, মৃত মায়ের আত্মা ফিরে এসে মেয়ের বিয়ে দিল। তবে অশোক এদের মধ্যে সব থেকে খুশি, কারণ প্রথম থেকে ও চাইলেও কাউকে বিশ্বাস করাতে পারেনি যে ওর মধ্যে কারোর আত্মা নেই। তখন কেউ না মানলেও অশোক দিনের শেষে এই ভয়টাকে কাজে লাগিয়ে ভানুর জীবনে যে খুশির ছোঁয়া আনতে পেরেছে, এর থেকে বড় জিনিস কিছু হয় না। আজ সুলোচনা দেবী প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে ঠিকই নিজের মেয়েকে সাহায্য করে গেলেন। এখন অশোক পাল্টে গেছে, তাই আবার আগের মতো মিশতে শুরু করেছে। কিন্তু যখনই কেউ বলে, এই অশোক, তোর থেকে আমি টাকা পাই, কবে দিবি, তখনই আবার ফিরে আসে সুলোচনা। তো এই রিসাতে শেষ হয় সু ফ্রম শো এর গল্প। এইবার বলি কয়েকটা মজার জিনিস। এই মুভির বাজেট এতটাই কম ছিল যে ডাইরেক্টর মুভি শুট করার জন্য গ্রামে এলে গ্রামবাসীদের বলে, আমি একটা মুভি বানাচ্ছি যেখানে তোমাদের মধ্যে থেকে কয়েকজনকে সিলেক্ট করব যারা এই মুভিতে অ্যাক্টিং করবে। আর অবশেষে ওইটাই হয়েছিল। মানে এতক্ষণ তোমরা যাদের অ্যাক্টিং করতে দেখলে তাদের 95% মানুষ এর আগে কোনোদিনও অভিনয় করেইনি, মুভি তো দূরের কথা। রিলিজের সময় এরাই নিজেদের বন্ধু সমেত পুরো গ্রামকে নিয়ে যায় মুভিটা দেখাতে, এবং সেইখান থেকে এই মুভি এমন হিট হয় যে পুরো সাউথ ইন্ডিয়াতে মুভিটার লিমিটেড হলে শো বাড়িয়ে দেওয়া হয়।